এই খবরগুলো দেখুন আমি আপনাদের সামনে আনি না, একদমই আনি না, কিন্তু এইটা আন্দোলনের একেবারে ভেতরের খবর এবং আমার হাতে এসে সেই খবরটা পৌঁছেছে। অনেক অনেক ওপর থেকে এই খবরটা আমার কাছে এসেছে, তাই আমি আপনাদের সামনে এই খবরটা আজ রাখছি। তখন বেশ রাত, মাত্র দুটো জায়গায় আলো জ্বলছে, একদিকে সুপ্রিম লিডারের বাড়িতে, আরেকদিকে যেখানে ছাত্রছাত্রীরা প্রশ্ন ফাঁস হয়ে গেছে এর বিরোধিতা করে, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি করে, শিক্ষা ব্যবস্থার সংস্কার চেয়ে বিক্ষোভ করছেন, অবস্থানে বসে রয়েছেন। এবারে ছাত্রছাত্রীরা ঘুমায়নি, সুপ্রিম লিডার তিনিও জেগে রয়েছেন। সুপ্রিম লিডার জেগে রয়েছেন তার কারণ হচ্ছে তিনি ঘুমান না রাতে। 12 বছর আগে তিনি রাতে শেষ 1 ঘন্টা করে ঘুমাতেন, 12 বছর ধরে তিনি বিনিদ্র রাত কাটাচ্ছেন, অতন্দ্র প্রহরীর মতো জেগে রয়েছেন, চৌকিদার হয়ে তিনি জেগে রয়েছেন, সবাইকে পাহারা দিচ্ছেন। ছাত্রছাত্রীরা জেগে রয়েছেন কারণ তারা অঙ্কটা মেলাতে পারছেন না যে চৌকিদার এইভাবে বিনিদ্র রজনী কাটিয়ে পাহারা দেওয়ার পরেও বারবার কি করে প্রশ্নপত্র ফাঁস হয়ে যাচ্ছে এবং তারপরেও কেন এই চৌকিদারের মাইনে কাটা হচ্ছে না, আর কেন শিক্ষামন্ত্রীর পদত্যাগ করানো হচ্ছে না। অন্যদিকে এই যে সুপ্রিম লিডার তিনি জেগে রয়েছেন, তিনি রাত্রিবেলা জেগে বসে কি করবেন, তো তিনি ফোন স্ক্রোল করছিলেন, ভিডিও রিল দেখছিলেন, তিনি দেখে নিচ্ছিলেন তার পোষা টমি আজ ঠিকঠাক চিৎকারটা করেছে কিনা, তার জন্য বিস্কুট আর লাঠি দুটো ডোজই ঠিকমতো রাখা আছে কিনা। তিনি একটু দেখছিলেন যে তার টমি আজ আমেরিকা, রাশিয়া, চীন কার সঙ্গে আঁতাতের গল্প বলেছে, কার সঙ্গে আঁতাত নিয়ে কি করেছে, একটু দেখে নিই বিষয়টা। এমন সময় ঝপ করে ইন্টারনেট কানেকশন বন্ধ। সুপ্রিম লিডার মনে মনে ভাবলেন, নাড়ুকে তো বলেছিলাম ঘরে যা যা দরকার সব যেন মজুত করে রাখে, এমপিএমএলএ কিনতে গিয়ে এই ব্যাপারটা কি ভুলে গেল? ইতিমধ্যে ঝনঝন করে ফোনটা বেজে উঠল। সুপ্রিম লিডার ফোন ধরলেন, ওদিক থেকে আওয়াজ ভেসে এলো, হয়ে গেছে হয়ে গেছে। সুপ্রিম লিডার প্রশ্ন করলেন, কি হয়ে গেছে, তোমার পাইলসের অপারেশন? ওদিক থেকে উত্তর এলো, না না হয়ে গেছে। এই যে ইন্টারনেট কানেকশন বন্ধ হয়েছে তখনই আমরা শিরোনাম করে দিয়েছি, তখনই বেরিয়ে গেছে ছাত্রছাত্রীরা এইবার পুলিশের উপরে আক্রমণ করেছে, ছাত্রছাত্রীরা এইবার পুলিশকে মারধর করে দিয়েছে। এই কথা শুনে সুপ্রিম লিডার বলে উঠলেন, অঙ্গেন গত্রম নয়নেন ব্যক্তম ন্যায়েন রাজ্যম লবণেন ভোজ্যম। নমস্কার, আমি পৌলমী বলছি তার কারণ এখনো পর্যন্ত আমাকে জেলে পড়া হয়নি, যদিও শুনছি চেষ্টা কম হচ্ছে না। আমি বলছি তার কারণ আপনারা শুনছেন, আপনারা যতদিন শুনবেন ততদিন আমার এই সত্যি কথা বলার জন্য আমাকে জেলে পুরতে পারবে না। দেখুন, বিষয়টা হচ্ছে কথা বলেই কথা বলার অধিকারকে রক্ষা করতে হবে। যখন রোম পুড়ছিল তখন সম্রাট নীরও বেহালা বাজাচ্ছিলেন কিনা জানা নেই, কিন্তু যখন ছাত্রছাত্রীরা দিল্লিতে বেধড়ক মার খাচ্ছিলেন তখন আমাদের দেশের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান সবকটা রাজ্যের শিক্ষামন্ত্রীদের নিয়ে ন্যাশনাল এডুকেশন পলিসি নিয়ে দারুণ দারুণ সমস্ত জ্ঞানের কথা শোনাচ্ছিলেন। মানে ওই হয় না অনেক সময় বাবলু সচিন তেন্ডুলকারকে দেখে একটু জ্ঞান দিয়ে দেয় যে টিপসটা দেখো, তো আমি তোমাকে বলছি তুমি এইভাবে খেলো। আপনি দেখুন এডুকেশনটা আসলে আপনাকে এইভাবে সামলাতে হবে। এবার দেখুন, প্রথমে মোদিজি বলেছেন যে প্রশ্নপত্র ফাঁস মহাপাপ এবং এটাকে আটকানোর দায়িত্ব নিতে হবে গোটা দেশকে। মানে ব্যাপারটা হচ্ছে যে দেখো তোমরা তোমাদেরটা বুঝে নাও, একটু আটকে ফাটকে নাও, এটা আটকানোর জন্য আমাদের খুব একটা ঘাঁটিয়ে লাভ নেই। এরকম একটা হিন্ট ড্রপ করার পরে এইবারে আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহাশয় তিনি বলেছেন যে যারা যারা এই প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িত তাদের সকলকে কঠোর শাস্তি দেওয়া হবে, দ্রুত তাদের বিরুদ্ধে পদক্ষেপ করা হবে এবং তার জন্য ফাস্ট ট্র্যাক কোর্ট গঠন করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। খুব ভালো কথা। এবার দেখুন, আমাদের প্রধানমন্ত্রী যিনি এখন রয়েছেন নরেন্দ্র মোদী মহাশয়, তিনি মুখে খুব একটা কথা বলেন না, মুখে উনি খুব একটা কথা বলতে পছন্দ করেন না, উনি কাজে করিয়ে দেখিয়ে দেন। আর এই যে এতগুলো বছর ধরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যতগুলো প্রেস কনফারেন্স করেছেন সেটা দেখে আপনিও নিশ্চয়ই ব্যাপারটা বুঝেই গেছেন যে উনি খুব একটা মুখে কথা বলতে পছন্দ করেন না। মানে এর আগের আমাদের প্রধানমন্ত্রী যিনি ছিলেন মনমোহন সিং, তার মতো মুখরা কিন্তু একেবারেই নরেন্দ্র মোদী নন, তিনি কাজে করে দেখিয়ে দেন। তো তিনি যখন বলেছেন ফাস্ট ট্র্যাক কোর্ট গঠন হবে তখন অবশ্যই গঠন হবে। প্রধানমন্ত্রী যখন বলেছেন তখন তিনি নিশ্চয়ই ভুলভাল কথা বলবেন না, তিনি ঠিক কথা বলেছেন। ফাস্ট ট্র্যাক কোর্ট গঠন হবে তো হবেই, কিন্তু এবার সেই ফাস্ট ট্র্যাক কোর্টে কাজ আবার কতটা হবে বা আদৌ ফাস্ট কাজ হবে কিনা সেইটা আপনি প্রশ্ন করতে পারেন। যেমন দেখুন, মোদিজির প্রিয় রাম মন্দিরে কোটি কোটি টাকা চুরি দুর্নীতি কত কিছু হয়ে গেল, ফাস্ট ট্র্যাক করেও তো সেসব আটকানো গেল না। এবং তারই সঙ্গে গোদের ওপরে বিস্ফোরা যদি কিছু থেকে থাকে, 2024-এ যখন এই নিটের পেপার লিক হয়েছিল এই সরকার তো বারবার ধেরিয়েছে, তো 2024-এ যখন প্রশ্নপত্র ফাঁস হয়েছিল তখন সিবিআই একজনকে পাকড়াও করে, তার নাম হচ্ছে সঞ্জীব কুমার একে সঞ্জীব মুখিয়া, এবং সিবিআই বলে এই হচ্ছে পালের গোদা, একেবারে পাকড়াও করে ফেলেছি। 2024 থেকে 25 কেটে 2026-এর অর্ধেক আমরা শেষ করে দিয়েছি। এখন সিবিআই বলছে হ্যাঁ মানে স্যার বলছিলাম কি পালের গোদা তো ঠিক আছে, কিন্তু সেটার না আমাদের কাছে সেরকম একটা প্রমাণ নেই।
3 বছর ধরে তাহলে করছিলেন কি আপনারা? বার্থডে ডিস্কো ডান্স? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন বলেছেন ফাস্ট ট্র্যাক কোর্ট গঠন হবে, তখন নিশ্চয়ই সেই কোর্ট গঠন হবে, তারপর লণ্ঠন হাতে এভাবেই কিন্তু সে এগিয়ে যাবে। বাই দ্য ওয়ে, পোস্ট দেখে মনে পড়লো, মোদীজি টুইট করে এই কথাটা তো জানিয়েছেন যে ফাস্ট ট্র্যাক কোর্ট গঠন করা হবে, তো সেটা দেখে মনে পড়লো যে এখন আবার যারা ক্ষমতায় রয়েছেন তারা একটা সময় এর আগে কি বলেছিলেন সেইগুলো তাদের মনে করিয়ে দেওয়ার, আয়নাটা তাদের একটু দেখিয়ে দেওয়ার একটা ট্রেন্ড শুরু হয়েছে। যেমন ধরুন ধর্মেন্দ্র প্রধান, যিনি এই মুহূর্তে রেসপন্সিবিলিটি নিয়ে, অ্যাকাউন্টেবিলিটি নিয়ে পদত্যাগ করতে একেবারে রাজি নন, তিনি একটা কথা বলেছিলেন 2013-তে, লেজেন্ডারি একটা কথা বলেছিলেন, অসাধারণ কথা। রাহুল গান্ধীকে চোটপাট করে সেই সময় 2013-তে ধর্মেন্দ্র প্রধান লিখছেন, লার্ন টু টেক রেসপন্সিবিলিটি, কাওয়ার্ডস নেভার টেক রেসপন্সিবিলিটি, হিপোক্রেসি। দায়িত্ব নিতে শেখো, তোমাকে দায়িত্ব নিতে হবে, শুধুমাত্র কাপুরুষেরাই দায়িত্ব নিতে অস্বীকার করে। কি তোমার হিপোক্রেসি? হ্যাঁ, কারা অস্বীকার করে দায়িত্ব নিতে? কাপুরুষেরা। আপনি তো বীর পুরুষ। এবং সম্প্রতি পুলিশের আপনারা নিশ্চয়ই দেখেছেন যে তাদের ভালো কাজের অনন্য সাধারণ উদাহরণ কিন্তু আমাদের সামনে উঠে এসেছে। দেখা যাচ্ছে যে পুলিশের একজন কর্তা গাড়িতে বসে বাচ্চাদের রীতিমতো শাসাচ্ছেন যে তোমরা যদি প্রোটেস্টে যাও আমি কিন্তু মাদক তোমাদের ব্যাগের ভেতরে ভরে দেবো, আর তারপর তোমাদের মাদকের কেস দিয়ে দেবো, তারপর তোমাদের জেলে পুরে দেবো। আমি কিন্তু খুব খারাপ মানুষ, তোমাদের জীবন কিন্তু আমি নষ্ট করে দেবো। জীবন নষ্ট করে দেবো থেকে মনে পড়লো, পুলিশ এখন আবার পেলেট গানও চালাচ্ছে এই বিক্ষোভকারীদের উপরে, ছাত্রছাত্রীদের উপরে, এবং তারপরে পুলিশ আবার সেটা অস্বীকারও করছে। 4 জন ভিকটিম বেরিয়ে আসার পরেও পুলিশ অস্বীকার করছে। ছাত্রছাত্রীদের শরীরে পুলিশ এটা করতে পারে, তাই তো? এসব দেখে শুনে আমার তো সেই কথাটাই মনে পড়ে যাচ্ছে যেটা নরেন্দ্র মোদী বলেছিলেন, একেবারে ঠিক কথা বলেছিলেন উনি। এবং সেটা 2012-তে সেই বিখ্যাত কথা নরেন্দ্র মোদী বলেছিলেন যখন তিনি গুজরাটের একাধিক বারের মুখ্যমন্ত্রী এবং তিনি তখন কংগ্রেসকে টাইট দিতে বেরোচ্ছেন। সেই সময় নরেন্দ্র মোদী লিখেছিলেন এই কথাটা। তিনি কি লিখেছিলেন? তিনি লিখেছিলেন, আমি নরেন্দ্র মোদী একজন সাধারণ মানুষ হিসেবে বেরোচ্ছি, প্রতিবাদ করতে বেরোচ্ছি, বাক স্বাধীনতা তুমি কেড়ে নিতে পারো না, ফ্রিডম অফ স্পিচ কেড়ে নেওয়ার বিরুদ্ধে আমি প্রতিবাদ করছি, এবং আমি বলছি সবকো সন্মতি দে ভগবান। সুমতির কি ছিরি দেখেই বোঝা যাচ্ছে। দেখুন, এই যে ছাত্রছাত্রীরা এসে আজ রাস্তায় বসে আছেন, তাদের কিন্তু রাস্তায় বসে থাকার কথা ছিল না, এবং এরা রাস্তায় শুধু শুধু বসে থাকার পাবলিক নয়। এরা ক্যাফেতে যাবে, ঘুরে বেড়াবে, সিনেমা দেখবে, কলেজে যাবে, চুটিয়ে পড়াশোনা করবে, প্রেম করবে, কলেজ বাঙ্ক করবে, আড্ডা মারবে, এগুলোই এদের করার কথা ছিল। এদের বাবা মায়েরা নিশ্চয়ই এদের মাথার উপরে হাত বুলিয়ে বহুবার বলেছেন রাজনীতি খুব খারাপ এবং নোংরা জিনিস, তোমরা ভালো করে পড়াশোনা করো, নিজের ভবিষ্যৎ তৈরি করো, চাকরি করো, নিজের পায়ে দাঁড়াও। এরাও পড়াশোনা করেছে, চাকরি করার চেষ্টা করেছে, পরীক্ষা দিয়েছে, বারবার প্রশ্নপত্র লিক হতে হতে আজ হড়কে গিয়ে রাস্তায় এসে পড়েছে। দেখুন, নেতারা ভোট নিয়ে চলে যান, কথা শোনেন না, আর এরা তো নোট দিয়ে পড়াশোনা করছেন। কোচিং ক্লাসে যাচ্ছে, কোচিং ক্লাসে গিয়ে গিয়ে জুতোর শুকতলা খইয়ে ফেলছে। সেখানে বারবার এরকমটা হলে এরা তো খেপবেই, সেটাই স্বাভাবিক। এখানেও খেপেছিল, আপনাদের মনে আছে? পশ্চিমবঙ্গেও একসময় ছাত্ররা উত্তাল হয়েছিল, রেগে গিয়েছিল। পশ্চিমবঙ্গের শিক্ষকরাও কিন্তু খেপেছিলেন, তার কিন্তু কারণও ছিল। কিন্তু সেই সময় যাদের আবার সেই শিক্ষক এবং ছাত্রদের জন্য ভালোবাসা উঠলে উঠছিল, আজ তারাই কিন্তু দিল্লির ছাত্রদের বদনাম করতে উঠে পড়ে লেগেছেন। এবং তারই সঙ্গে বলা হচ্ছে এখন যে এখানে এসব করতে গেলে কিন্তু আমরা তার বিরুদ্ধে একেবারে কঠোর পদক্ষেপ গ্রহণ করব। তাপস রায় তিনি বলেছেন এই কথা যে এখানে এসব করতে গেলে কিন্তু আমরা ব্যবস্থা নেব। তৃণমূল কংগ্রেসে তিনি যতদিন ছিলেন খুব একটা তিনি মুখটুক খোলেননি, কথা বলতে দেখা যায়নি। এখন একেবারে তিনি যে মুখ খুলেছেন, বলেই চলেছেন, সে ঠিকই আছে। আপনি নিশ্চয়ই দেখিয়ে দিতে পারেন, কঠোর ব্যবস্থা নিতেই পারেন। দিল্লির পুলিশ যে প্যাদানি দিয়েছে সেটা যদি আপনার ভালো না লাগে, আপনি পশ্চিমবঙ্গ পুলিশকে দিয়ে দেখিয়ে দেবেন। দিল্লি পুলিশ কি করতে পারে না পারে সেই আইডিয়া বা সেই ধারণা আপনার না থাকলেও পশ্চিমবঙ্গের পুলিশ কি পারে সেই ধারণা তো নিশ্চয়ই আছে। শিক্ষকদের বুকে পা তুলে দেওয়া বা কামড়ে দেওয়া এসব তো নিশ্চয়ই দেখেছেন, তো সেই দিয়ে দেখিয়ে দেবেন। আর তাছাড়া এই রাজ্যের পুলিশের তো মোটামুটি কয়েক মাস আগে পর্যন্ত প্র্যাকটিস ছিল, তো তারা ব্যাপারটা ভুলে গেছে সেটা তো হতে পারে না। নাকি আপনি বা যারা এখন এই সমস্ত ছাত্রদের বদনাম করছেন তারা কি আরজি করের আন্দোলন বা শিক্ষকদের আন্দোলনের সময়ও ছাত্ররা শিক্ষকদের সমর্থন করেননি? ও সেই সময় তো মমতা ছিল না, সেই কারণে, মোদিজি তো নয়, তাই সুরটা বদলে গেছে। আমি কিন্তু এখনো ক্ষমতাকেই প্রশ্ন করছি। আরো একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দেব। দেখুন, এই যে সরকারের তরফ থেকে বলা হচ্ছে আমরা তো আন্দোলনকারীদের ডেকেছি, আমরা তো বসতে চাই বৈঠকে। জেপি নাড্ডার বাড়িতে বা অফিসে আন্দোলনকারীদের সঙ্গে তারা বসতে চেয়েছেন। আন্দোলনকারীরা সেই জায়গায় যেতে রাজি নন, তাদের দাবি একটা নিরপেক্ষ জায়গায় আলোচনা করতে হবে।
এইখানে যখন আরজিকর আন্দোলন হচ্ছিল, ডাক্তারি পড়ুয়া ছাত্রছাত্রীরা তারাও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একেবারে সেইভাবে নিরপেক্ষ জায়গায় সর্বসমক্ষে মিডিয়া রেখে কথা বলতে রাজি হয়েছিলেন। তারাও কিন্তু ওই অফিসের ভেতরে গিয়ে, মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির ভেতরে গিয়ে কথা বলতে রাজি হননি। তখন কিন্তু অনেকের সেটা খুব ভালো লেগেছিল। আজ যখন আন্দোলনকারীরা বলছেন যে আমরা জেপি নাড্ডার বাড়ি বা অফিসে যাব না, নিরপেক্ষ জায়গায় আলোচনা চাই, তখন সেটা খুব খারাপ লাগছে অনেকের। ঠিকই আছে, দেখুন আমাদের রাজ্যে ছাত্র বলতে এখন কেই বা আছে। একসময় খুব ভালো ছাত্র ছিলেন শঙ্কুদেব পণ্ডা, তমগ্ন ঘোষ, তারা এখন বিজেপির বড় নেতা। তারপরে অবশ্যই করেছিলেন সুদীপ রাহা, রিজু দত্ত, দেবাংশুর মতো ছেলেরা, খুব ভালো ভালো ছাত্ররা। তার মধ্যে কেউ এখন কোথায় আছে তার কোনো ঠিক ঠিকানা নেই, পাত্তা নেই। কেউ আবার ভালো তৃণমূল হয়ে গেছে, কেউ আমাকে বিজেপি নাও গো বলে ঘুরে বেড়াচ্ছে। তাই ছাত্র আর কোথায় এখানে। এই মুহূর্তে আগামীর সাথে বর্তমানে ছাত্রদের সঙ্গে অভিভাবকের বা ক্ষমতার সঙ্গে প্রজার কোনো আলাপ আলোচনা বা কোনো কথোপকথন বা তাদের মধ্যে আন্দোলন হচ্ছে না। এই মুহূর্তে গোটা দেশ জুড়ে ধুরন্ধর 3 এর শুটিং চলছে, অথবা আমাদের দেশের সমস্ত ইন্টেলিজেন্স এজেন্সির যারা রয়েছেন তারা সব তাস পিটিয়ে ঘুমিয়ে পড়েছেন। শুধুমাত্র মিডিয়া জেগে রয়েছে এবং মিডিয়া শুধু খোঁজ খবর করে সব ধরে ফেলছে যে কোথায় ডিপ স্টেটের ষড়যন্ত্র হচ্ছে, কোন দেশ থেকে এক্স্যাক্টলি ফান্ডিংটা ঢুকছে আর কিভাবে ঢুকছে। চীন ফান্ডিং করছে আজ, তো কাল আমেরিকা ফান্ডিং করছে, কখনো আবার রাশিয়াও ফান্ডিং করতে চলে আসতে পারে। কিন্তু মজার বিষয় হচ্ছে এই প্রত্যেকটা দেশের যারা একদম লিডার্স রয়েছেন, যারা প্রেসিডেন্ট প্রাইম মিনিস্টার রয়েছেন, তাদের সঙ্গে বিশ্বগুরুর কিন্তু হাসি হাসি মুখে ছবি আছে। তো সেখান থেকে মিডিয়ার মাথায় একটা প্রশ্ন কিছুতেই আসছে না যে এরা সবাই মিলে আমাদের পিঠেই কেন ছুরিটা ঢোকাচ্ছে, কেন আমাদের দেশের ভেতরেই ষড়যন্ত্র করছে, যেখানে বিশ্বগুরু এদের সবাইকে একেবারে হাত ধরে হাসি হাসি মুখে একদম নিজের সঙ্গে বন্ধুত্ব করে রেখে দিয়েছেন, দারুণ সমস্ত ব্যবস্থা করে রেখে দিয়েছেন। তাহলে এরকমটা হচ্ছে কেন? দেখুন বিষয়টা হচ্ছে যে আমাদের দেশের সিআইডি, ইডি, সিবিআই, পুলিশ, ইন্টেলিজেন্স এজেন্সি, ইনভেস্টিগেশন এজেন্সি, তারা করছেটা কি এই মুহূর্তে? হাতে তাদের খুব একটা কাজ আছে বলে তো মনে হয় না। মানে না, তারা তো অনুব্রত মণ্ডল বা পার্থ চট্টোপাধ্যায়কে জেলে ঢোকাচ্ছে না, কিংবা আরজিকর যে ঘটনা ঘটেছিল সেখানকার দোষীদের ধরে নিয়ে শাস্তি দিচ্ছে, সেটাও করছে না। তো তাদের হাতে নিশ্চয়ই খানিকটা ফ্রি টাইম আছে, তাদেরই বলুন না এগুলো একটু বের করতে। এই সমস্ত ডিপ স্টেটের ষড়যন্ত্র কারা করছে, কারা আসলে দেশদ্রোহী, কারা ফান্ডিং পাচ্ছে, এগুলো একটু বের করে আনতে বলুন তাদের। তাদের তো হাতে সময় আছে। না হলে কুসুমের ওপরে এই এত চাপ আর কতদিন সহ্য করতে পারবে? আপনি কাকে বোঝাবেন, কতবার বোঝাবেন, কি বা প্রমাণ দেবেন? কেউ বলছেন ওখানে কোথায় আন্দোলন হচ্ছে, ওখানে তো বিরিয়ানি খাওয়া চলছে। কেউ বলছেন ওখানে তেলের ট্যাঙ্কার খুলে আগুন লাগাচ্ছে ওরা। তেলের ট্যাঙ্কার ওখানে গেলই বা কিভাবে? আর সেই তেলের মধ্যে ইথানল না মিশিয়ে এখনো পর্যন্ত নীতিন গাডকারি বেঁচে আছেন কি করে? আপনি এই প্রশ্নগুলো করুন, দেখুন আপনি উত্তর পাবেন না। হয় বলা হচ্ছে যে এরা হচ্ছে সবকটা দাগি আসামি, মানে কিছুদিন আগে পর্যন্ত যারা নিটের প্রিপারেশন নিচ্ছিল, পড়াশোনা করছিল বা অন্যান্য পরীক্ষা দিচ্ছিল, কলেজে পড়াশোনা করছিল, তারা আজ হয়ে গেছে দাগি আসামি। আর না হলে তারা হয়ে গেছে চূড়ান্ত বোকা, মাথায় বিন্দুমাত্র বুদ্ধি নেই এদের, তো মাথায় হাত বুলিয়ে বোকা বানিয়ে ওখানে নিয়ে গিয়ে বসিয়ে রাখা হয়েছে। আর না হলে ওখানে স্টুডেন্ট আছে নাকি? আপনি যাদের দেখতে পাচ্ছেন তারা কেউ স্টুডেন্ট না। আপনি দেখুন এরা সব চীন, রাশিয়া, আমেরিকার সব এজেন্ট। আপনি খুঁজে নিন না, আপনি পেয়ে যাবেন। কি লাভ ট্রাম্পের এত চুমু খেয়ে যদি সে তোমার সঙ্গে এইরকমই করে? সব কটা সিনেমাতে জিমি শেরগিলের মতো হাল হয়ে যাচ্ছে। দেখুন ছাত্ররা কি করবে, কি করে নিতে পারে তারা? একদিন তো ঘরেই ফিরে যেতে হবে, কিচ্ছু করতে পারবে না। বেশ, তাহলে সরকার যেটা করতে পারে সেটা হচ্ছে সরকার এদের আশ্বস্ত করতে পারে, আমরা তোমাদের কথা শুনছি, আমরা শুনেছি, তোমরা কি বলতে চাইছো আমরা বুঝেছি, আমরা অ্যাকাউন্টেবিলিটি নিচ্ছি, আমরা রেসপন্সিবিলিটি নিচ্ছি, ভুল হয়েছে আমরা রেসপন্সিবিলিটি নিচ্ছি, আমরা আশ্বস্ত করছি। এইটা সরকার করতে পারে। কিন্তু সরকার যদি নিজের ইগো ধরে বসে থাকে যে না অ্যাকাউন্টেবিলিটি তো আমি কিছুতেই নেব না এবং আমি তো ঝুঁকবো না, তাহলে আর কি করা যেতে পারে? এরপর একদিন ঘরে ফিরে যাবে, ভাঙবে, হারবে, আর তারপর আবার টমি চিৎকার করে বলবেন দেখলেন তো 56 ইঞ্চির ছাতি কিরকম সব ষড়যন্ত্র ভেঙে দিল। দেশটা আসলে দেশদ্রোহিতে ভরে গেছে, সবকটা অ্যান্টি ন্যাশনাল, শুধু আমরাই পড়ে আছি, আমরাই বাঁচাচ্ছি দেশটাকে। গত 12 বছরে কে অ্যান্টি ন্যাশনাল হয়নি? কে নেই এর মধ্যে? কৃষকরা হয়েছেন, চিকিৎসকরা হয়েছেন, শিক্ষকরা হয়েছেন, বিজ্ঞানীরা হয়েছেন, অ্যাক্টিভিস্টরা তো হয়েইছেন, সাংবাদিকরা হয়েছেন, এবং তার সঙ্গে ছাত্রদের অংশীদারিত্বও এবার চলে এলো। একটা একটা করে খালি টিক পড়ছে যে এদেরকেও ঢুকিয়ে নাও, এরাও অ্যান্টি ন্যাশনাল। এইটা হতে হতে তাহলে আর কি পড়ে থাকে? শেষে আর কিছুই পড়ে থাকে না, শুধু একটা প্রশ্ন পড়ে থাকে যে 12 বছর ধরে একটা সরকার কিভাবে একটা গণতন্ত্রে এটা করতে পারলো, এত নিখুঁতভাবে সে কি করে একটা সরকার চালাতে পারলো 12 বছর ধরে, যেখানে তার কোনো ভুল নেই, কোনো সমস্যা নেই। কি করে এটা হতে পারে? এটাকে এই জন্য যে মোদি হ্যায় তো মুমকিন হ্যায়, নাকি এই জন্য যে এটা আসলে একটা নন বায়োলজিক্যাল ব্যাপার? বায়োলজিক্যাল মানুষজন অত বুঝতে পারবেন না। আজকের পর্ব এখানেই শেষ করছি। আপনাদের মতামত জানাবেন। পরের দিন দেখা হবে অন্য একটি বিষয় নিয়ে আলোচনায়। ভালো থাকবেন।